ডেথ নোট এমন একটা নোটবুক যাতে কারো নাম লিখলেই অদৃশ্যভাবে সেই ব্যক্তিটি মারা যায়। রাইটার নোটবুকে ঠিক যেভাবে সেই ব্যক্তির মৃত্যুর কথা লিখবে, সেই ব্যক্তি ঠিক ওইভাবেই মারা যাবে। একবার ভাবুন তো, এই ডেথ নোটটি যদি আপনার হাতে থাকে তাহলে আপনি কি করবেন? আপনি কি এই ডেথ নোটটি ভালো কাজে ব্যবহার করবেন নাকি খারাপ কাজের জন্য? তো এমনই একটা শ্বাসরুদ্ধকর গল্প নিয়ে আজকের সিনেমা ডেথ নোট। সত্যি এই মুভিটি পার্সোনালভাবে আমার অনেক ভালো লেগেছে। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল। এই মুভিটির ভিতরে প্রত্যেক সিনে রয়েছে টুইস্টে ভরা। তাই আর দেরি না করে চলুন আমরা গল্পের শুরুতেই চলে যাই। মুভি শুরু হয় জাপানের একটা শহর থেকে। যেহেতু এটা জাপানের মাঙ্গা, তাই সম্পূর্ণ গল্পটাই জাপানকে ঘিরেই। মেঘের উপর থেকে আমরা পুরো শহরটাকে দেখতে পাই। সেদিন প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ উপর থেকে কালো রঙের একটা নোটবুক এসে রাস্তায় উপড়ে পড়ে সেটার উপর লেখা ভেসে ওঠে ডেথ নোট। অবাক করার বিষয় হচ্ছে, চারদিকে বৃষ্টি পড়লেও নোটবুকটার উপর বৃষ্টি পড়ছিল না। এরপর আমরা লাইট ইয়াগামি নামের একটা স্কুল পড়ুয়া ছেলেকে দেখতে পাই। লাইটের ইচ্ছা, বড় হয়ে সে পুলিশে জয়েন করবে। সে অন্যায় একদমই পছন্দ করে না। লাইট এমন একটা দুনিয়ার স্বপ্ন দেখে যেখানে কোনো ক্রাইম থাকবে না। সে একজন দারুণ হ্যাকার। ক্রিমিনালরা ঠিকঠাক মতো সাজা পাচ্ছে কিনা দেখার জন্য সে একদিন পুলিশ ডিপার্টমেন্টে ডাটাবেস হ্যাক করে লাইট দেখতে পাই বেশিরভাগ ক্রিমিনালদের কোনো কারণেই ধরা হয়নি। তাদের কেস এখনো আনসলভড। আবার কিছু ক্রিমিনালকে ধরা হয়েছে, তবে তারা আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে মুক্তভাবে জীবন কাটাচ্ছে। মানে আইন থাকা সত্ত্বেও ক্রিমিনালদের সাজা হচ্ছে না। এটা দেখে লাইট অনেক আশাহত হয়। ক্রিমিনালগুলো আসলে মুক্ত কিনা দেখার জন্য লাইট একটা ক্রিমিনালের ডাটা নিয়ে সে ক্রিমিনালটার খোঁজ করতে থাকে। একটা বারে গিয়ে দেখে আসলে সেই ক্রিমিনালটা জেলের বাহিরে আছে এবং ক্রাইম করে যাচ্ছে। সে বলছে তাকে কেউই জেলের ভিতর আটকে রাখতে পারবে না। লাইট আইন নিয়ে পড়তো, সে পুলিশ হতে চাইতো, কিন্তু আইনের এই দুর্দশা দেখে লাইট অনেক ভেঙে পড়ে। দুঃখে কষ্টে সে আইনের বইটা ছুঁড়ে ফেলে দেয়। তখনই সে রাস্তায় পড়ে থাকা সেই ডেথ নোটটা দেখতে পায়। সে কোনো কিছু না ভেবে নোটবুকটা নিয়ে বাড়িতে চলে আসে। নোটবুকের প্রথম পেজ উল্টে সে একটা লেখা দেখতে পায়। এই নোটবুকে যার নাম লেখা হবে সেই মারা যাবে। লাইটের কাছে এই ব্যাপারটা হাস্যকর মনে হয়। এমন একটা ব্যাপার কেউই এটা বিশ্বাস করবে না। তখন নিউজে হাই স্কুলের একটা মেয়ের মার্ডার কেসের শুনানি ব্যাপারে বলা হচ্ছিল। আদালত রায় দিয়েছে আসামি নির্দোষ, কিন্তু মেয়েটির বাবা মা সে রায়ে একদমই খুশি ছিল না। মজার ছলে লাইট নিউজে দেখানো ক্রিমিনালটার নাম ডেথ নোটে লিখে ফেলে। এরপর ব্যাপারটা হাস্যকর ভেবে ঘুমিয়ে যায়। সকালে ব্রেকফাস্ট করতে গিয়ে নিউজ পেপার হাতে নিয়ে সে দেখতে পায় গতকাল নিউজে দেখানো ক্রিমিনালটা মারা গেছে। যেহেতু সে গতকাল রাতে ক্রিমিনালটার নাম ডেথ নোটে লিখেছিল আর আজকে সে মারা গেল, তাই সে অনেক অবাক হয়। দৌড়ে গিয়ে সে নোটবুকটা হাতে নেয়। এখানে আমরা ডেথ নোটের একটা নিয়ম জানতে পারি। যেহেতু পৃথিবীতে একই নামের অনেক মানুষ আছে, তাই শুধু নাম লিখলেই কাজ হবে না। লেখার পাশাপাশি রাইটারকে সেই ব্যক্তির চেহারা কল্পনা করতে হবে। যদি রাইটার সেই ব্যক্তির চেহারা না চিনে থাকে তাহলে নোটবুক কাজ করবে না। সত্যি এই ডেথ নোটটি কাজ করে কিনা সেটা দেখার জন্য লাইট সেদিন বারে দেখা সেই ক্রিমিনালটার সামনাসামনি হয়। সেই ক্রিমিনালের দিকে তাকিয়ে তার নামটা সেই নোটবুকে লিখে ফেলে। এরপর আমরা দেখি ডেথ নোটের আরেকটা নিয়ম,
কারো নাম লেখার পর 40 সেকেন্ডের মধ্যে যদি তার মৃত্যুর কারণ লেখা হয়, তাহলে নাম লেখা ব্যক্তি ঠিক সেইভাবে মৃত্যুবরণ করবে। কিন্তু যদি মৃত্যুর কারণ না লেখা হয়, তাহলে নাম লেখা ব্যক্তিটি হার্ট অ্যাটাকে মারা যাবে। তখন ওই লাইট দেখতে পাই সামনে থাকা সেই ক্রিমিনালটা বুকে হাত দিয়ে চিৎকার করতে করতে রাস্তায় লুটিয়ে পড়েছে। কিছুক্ষণের মধ্যেই লোকটা মারা যায়। চোখের সামনে পুরো ঘটনা দেখতে পেয়ে এবার লাইট বিশ্বাস করে এই নোটবুক আসলেই কাজ করে। লাইট যখন বাড়িতে ফিরে আসছিল, তখন উপর থেকে একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার তার দিকে আসতে দেখে সে লাইটকে বলতে থাকে, নোটবুকটা তোমার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম। লাইট তাকে দেখে ভয়ও পায়, আবার অবাক হয়। লাইট বলে, গড অফ ডেথ আমাকে দেখা দিয়েছে। মূলত এটা হচ্ছে একটা শিনিগামি, যাদেরকে জাপানিরা গড অফ ডেথ বলে থাকে। এরা এক্সট্রা ডিমোশনাল বেরিং, যারা শিনিগামি রিয়েলমে বাস করে। শিনিগামি লাইটকে বলে, আমি এই নোটবুকটা পৃথিবীতে ফেলেছিলাম। লাইট বলে, তুমি কি এটা ফিরিয়ে নিতে এসেছো? শিনিগামি উত্তরে বলে, নোটবুকটা যে খুঁজে পায় সেটা তার হয়ে যায়। লাইট বলে, এর বিনিময়ে কি তোমাকে আমার জীবন দিয়ে দিতে হবে? শিনিগামি হাসতে হাসতে উত্তর দেয়, সমস্যা নাই, তুমি যদি না রাখতে চাও তাহলে অন্য কাউকে দিয়ে দাও, তাহলে আমি তোমার ব্রেন থেকে ডেথ নোটের মেমোরি ইরেজ করে দেব। লাইট বলে, শুধু এতটুকুই? শিনিগামি বলে, এই নোট ব্যবহার করার পর তুমি হয়তো অনেক ভয়ের মধ্য দিয়ে যেতে পারো। সবার পক্ষে ডেথ নোট সামলানো সম্ভব হয় না। তখন লাইট জানতে পারে সে ছাড়া আর কেউই শিনিগামিকে দেখতে পায় না। শুধু যারা ডেথ নোট টাচ করবে তারাই শিনিগামিকে দেখতে পারবে। এরপর থেকে লাইট ডেথ নোটে একের পর এক ক্রিমিনালের নাম লিখতে থাকে, আর সেই থেকে ক্রিমিনালগুলো সবার সামনে আচমকা কোনো কারণ ছাড়াই হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এভাবে লাইট এক এক করে সব ক্রিমিনালকে হত্যা করছে। জেলখানায় কোনো কারণ ছাড়াই একে একে ক্রিমিনালের হার্ট অ্যাটাকে মারা যায়, যেটা পুরো একটা অস্বাভাবিক ব্যাপার। পুরো জাপান জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে যতজন মারা যাচ্ছে তারা সবাই হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে। তার মানে সবগুলো মৃত্যু কানেক্টেড। আর যে এসব করছে তার নাম দেয় কিরা। অনেকেই কিরাকে ন্যায় বিচারক বলে, আবার অনেকেই তাকে মার্ডার বলতে থাকে। একদিন নিউজের লাইভে সাসপেক্টকে টোকিওর একটা ফাইন্যান্স কোম্পানিতে ডাকাতি করতে দেখানো হয়। যখন টিভিতে সেই সাসপেক্টের ছবি আর নাম দেখানো হয়, তখন ছবিটার দিকে তাকিয়ে লাইট ডেথ নোটে সাসপেক্টের নাম লিখে দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই সাসপেক্ট মারা যায় আর বন্দিরা বইয়ের হয়ে আসতে থাকে। অন্যদিকে কিরার ওয়ার্ল্ড ওয়াইড হত্যাকাণ্ডের জন্য ইন্টারপোল বা আইসিপিও ইনভেস্টিগেশন শুরু করে। এদিকে জাপানের ন্যাশনাল পুলিশ এই হত্যাকাণ্ড পুরো বিশ্বব্যাপী করছে, তাই তারা এর কোনো কুল কিনারা করতে পারছে না। হয়তো এটা কোনো ভাইরাসের কারণে ঘটছে, তারা বুঝতে পারছে না। এই কেসটা তারা মার্ডার হিসেবে ইনভেস্টিগেশন করবে নাকি হেলথ মিনিস্টারের কাছে হস্তান্তর করবে তা নিয়ে দ্বিধায় পড়ে। তবে পুলিশের চিফ ইয়াগামি বলে সে বিশ্বাস করে এটা প্ল্যান মার্ডার। কিরা যেভাবে ক্রিমিনালদেরকে হত্যা করছে এটাও একটা অন্যায়। এরপর চিফ জানতে পারে আইসিপিও খুঁজে বের করেছে কিরা জাপানেই আছে, কারণ কিরার প্রথম মার্ডার জাপানে হয়েছিল। আর এই তথ্য এল নামের একজন ডিটেকটিভ খুঁজে বের করেছে। এল পুরো পৃথিবী জুড়ে অনেক আনসলভ কেস সলভ করেছে। কিরার কেসের জন্য এলই একমাত্র ভরসা। তবে এল কারো সামনে আসে না, তার আইডেন্টি সম্পর্কে কেউই জানে না। তার অ্যাসিস্ট্যান্ট ওয়াটারির মাধ্যমে অনলাইনে সে যোগাযোগ করে থাকে। ওয়াটারি ল্যাপটপ ওপেন করে আর এল তার ভয়েস চেঞ্জ করে পুলিশের সাথে কথা বলতে শুরু করে। এল বলে পৃথিবী জুড়ে যে হত্যাকাণ্ডগুলো হচ্ছে সেগুলো একজন মানুষই করছে, যে অনেক জিনিয়াস এবং হিংসাত্মক। এশিয়ার ভাইরাসের কারণে যত মানুষ মারা গেছে আর গত কিছু সময় ধরে যত মানুষ মারা গেছে তা গ্রাফ সম্পূর্ণ ভিন্ন। তার মানে এই মৃত্যুগুলো অস্বাভাবিক। চিফ বলে, কিন্তু একজন মানুষের পক্ষে ওয়ার্ল্ড ওয়াইড
এত জায়গায় মার্ডার করা তো পসিবল না। তার মানে এটা একটা গ্যাংয়ের কাজ। এল বলে, না, এটা একজনেরই কাজ। কারণ গ্রুপ যত বড় হয় তার ক্রাইমের সাকসেস রেট তত কমতে আসে। আর কিরা যদি গ্যাং নিয়ে কাজ করত তাহলে 80টা জায়গায় 80 জন মেম্বারদের প্রয়োজন হতো। আর 80 জনের কেউ না কেউ অবশ্যই ধরা পড়তো। তার মানে কিরা একাই সব করছে। এই বলে এল কল কেটে দেয়। জাপানের ন্যাশনাল পুলিশ আইসিপিও আর এল এর সাথে মিলে ইনভেস্টিগেশন করতে শুরু করে। চিফ ইয়াগামিকে এই কেসে লিডারশিপ দেওয়া হয়। এদিকে কিরা মানে লাইট হিরোকে বলে মানুষ তার প্রশংসা করছে। এখন থেকে ক্রিমিনালরা বয়ে কাঁপতে থাকবে। হিস্টোরি চেঞ্জ হতে চলছে। সে এক ক্রাইম ফ্রি ওয়ার্ল্ড তৈরি করবে। ফিউচার এখন তার হাতে। এরপর লাইট নিউজ চালিয়ে দেখতে পাই বিখ্যাত ডিটেকটিভ এল সে লাইভে এসে বলছে এখন থেকে সে আইসিপিওর সাথে মিলে কিরাকে ইনভেস্টিগেশন করবে। এই ক্রাইমের পিছনে কিরা নামের একজন আছে, যে একজন অহংকারী এবং বাচ্চা ছেলে, মানে ইমেচিওর খুনি, এবং সেই কিরাকে খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করবে। সে খুব ইজিলি কিরার পরবর্তী স্টেপগুলো বুঝে ফেলতে পারছে। কিরা যাদেরকে হত্যা করছে কিরা সেই ক্রিমিনালদের থেকেও নিচু ক্রিমিনাল। এসব শুনে কিরা অনেক রেগে যায়। যেহেতু এলকে সে টিভিতে দেখেছে, তার পুরো নামও জেনে গেছে, তাই এখন সে এলকে মারা তার কাছে কোনো ব্যাপারই না। সাথে সাথে কিরা ডেথ নোট নিয়ে এল এর পুরো নাম লিখে দেয়। এতে কিছুক্ষণের মধ্যেই লাইভ টিভিতে এল তার বুকে হাত দিয়ে লুটিয়ে পড়ে। অতএব পর হার্ট অ্যাটাকে এল মারা যায়। এল কি আসলে মারা গিয়েছিল, নাকি পুরোটা এল এর বানানো একটা নাটক ছিল, তা জানতে হলে পরের পার্টটাও দেখতে হবে। এই টানটান উত্তেজনায় এই এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। আসলে আমার এটা আগে জানানো উচিত ছিল যে এই মুভিটা অনেক বড় হওয়ায় এই মুভিটাকে আমি কয়েকটি পার্টে ভাগ করে রেখেছি। আশা করি সবগুলোই পার্ট আপনারা দেখবেন, আর আমি শীঘ্রই পরবর্তী পার্টগুলো নিয়ে হাজির হব। তাই সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।